প্রিয় দর্শক, গানের ডালি ইউটিউব চ্যানেলের ড্রিম জার্নি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই স্বপ্নযাত্রায় আজকে আমাদের সঙ্গে আছেন এদেশের প্রগতিশীল নাট্য আন্দোলনের প্রধা ব্যক্তিত্ব, আমাদের সমস্ত রাজনৈতিক সংস্কৃতির যে আন্দোলন তার সঙ্গে যুক্ত একজন আপসহীন মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাজন মামুনুর রশিদ। প্রিয় দর্শক, চলুন আমরা তার সঙ্গে কথা বলার আগে দেখে নিই তার উপরে নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র। মামুনুর রশিদ একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। প্রখর সমাজ সচেতনতা ও শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। মঞ্চ ছাড়াও তিনি টিভির জন্য লিখেছেন অসংখ্য নাটক এবং করেছেন অভিনয়। বিষয় সম্পত্তি হচ্ছে গিয়ে পবিত্র হক, এটা দান খয়রাতির ব্যাপার নয়। ওই কিছুদিনের জন্য ধরো দয়া পরবশ হয়ে কারো কাছে হেফাজতে রাখা যায়, কিন্তু সারা জীবনের জন্য খুবই বারবার রে বাসেত ভাবিছিলাম এই বৈশাখ মাসেই তোরে আমি গায়েব করে দেব, কিন্তু না। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে শ্রেণী সংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তা অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও নাট্য পরিবেশনা বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশিদকে একটা আলাদা স্থান করে দিয়েছে। মামুনুর রশিদের জন্ম 29 ফেব্রুয়ারি 1948। লিপিয়ার হওয়ায় দিনটি 4 বছর পর পর আসে। 1967 সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন, যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালোবাসা শুরু হয় টাঙ্গাইলে, তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল। উনিশশো 1971 সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। মুক্তিযুদ্ধকালীন তার প্রথম রচিত নাটক পশ্চিমের সিঁড়ি। 1972 সালে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল। মঞ্চ আন্দোলনের পথিকৃৎ মামুনুর রশিদের উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলো হচ্ছে গন্ধর্ব নগরী, ওরা কদমালি, ওরা আছে বলেই, ইবলিশ, এখানে নোঙর, গিনিপিগ, অববাহিকা, মানুষ, পাথর, পাবলিক, জয় জয়ন্তী, লেবেদেভ, সংক্রান্তি, রাষ্ট্রবনাম, রাড়াং, ফেসবুক ইত্যাদি। উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে সুন্দরী, সময় অসময়, ইতিকথা, ইতি আমার বোন, একটি সেতুর গল্প সহ অসংখ্য নাটক। বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ একাধারে আজও কাজ করে চলেছেন মঞ্চ ও টিভি অঙ্গনে। নাট্যকার ও অভিনয় শিল্পী হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য 2012 সালে তিনি 21 পদকে ভূষিত হন। কেমন আছেন মামুন ভাই? আমরা তো একটা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আছি, তার মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালো থাকার চেষ্টা করি। জীবনের এতগুলো বছর পার হয়ে এলেন, এরকম মৃত্যু উপত্যকায় কতবার দাঁড়াতে হয়েছে? একটা তো মুক্তিযুদ্ধের সময় গিয়েছে, আমাদের সামনে একটা দুঃসময় গেছে। তারপর মহামারী, আমাদের ছোটবেলায় 50-এর দশকে কলেরা হতো, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত কলেরায়। তখন আমরা স্কুলে ভর্তি হয়েছি, এইরকম সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিত, কলেরা ইঞ্জেকশন।
তারপর ছিল গুটি বসন্ত এলো, তো তখন ওই বিসিজি টিকা আমাদেরকে বসন্তের টিকা দিত। তো এরকম একটা সময় গেছে, ওই তারপরে একটা সময় গেছে বন্যা, দুর্ভিক্ষ, এগুলোকে দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে এইরকম প্রত্যক্ষ এরকম করে বিপজ্জনক জায়গায় আপনারা কখনো দাঁড়ান? কখনো আসি। এইটা হচ্ছে একটা রিয়েলি একটা অনিশ্চিত যাত্রা। যে স্বপ্নযাত্রার কথা তুমি বলছো, সেই স্বপ্নযাত্রার মধ্যে একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু স্বপ্ন নিয়েই তো বাঁচতে হয়। অবশ্যই অবশ্যই স্বপ্ন নিয়েই বাঁচতে হবে। এই যে স্কুলের কথা বললেন যে টিকা দিতে আসতো, তখন স্কুলকে আপনি এই যে আপনার এই সাংস্কৃতিক অঙ্গনে এই যে নাটকের জগতে আপনি আসবেন, সেরকম কি কোনো আশা কিংবা কোনো আকাঙ্ক্ষা ছিল কিনা? না, একেবারেই ছিল না। আর আমি যে সময়টার কথা বলছি তখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র। প্রথম নাটক দেখি সিরাজউদ্দৌলা, আচ্ছা, এবং তখন আমার বয়স 4 বছর হবে, 4 বছর কি, হ্যাঁ 4 বছর হবে। তো ওই ওই ইয়ের নাটক মফস্বল শহরে টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবের নাটক হচ্ছিল সিরাজদৌলা, এবং আনোয়ারার মনে আছে আমার যে আলেয়ার গান হচ্ছে যেখানে, যে পথহারা পাখি কেঁদে ফিরে একা, এই গানটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। নজরুলের এই গানটা। হ্যাঁ, নজরুলের গান, এবং ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে কয়েকদিন দেখতাম, আমি তখন মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, মার তো বয়স তখন 17-18 হবে, কারণ আমার জন্ম, তখন অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে হ্যাঁ যেত। 13 বছর বয়সে আমার মার বিয়ে হয়েছে, 14 বছর। তো তখন তো আমার মায়ের বয়স 17-18 হবে। তো ওই সময় সে তখন আমার বোধহয় আরেকটা বোনের জন্ম হবে সামনে। কাঁথা সেলাই করতে করতে সেই গানটা গাইতো, পথহারা পাখি কেঁদে ফিরে কেঁদে একা। ফিরে একা। এবং আমার মার যে ফুপু, উনি খুব প্রফেশনালি গান গাইতেন। ফুপাও কলকাতায় ইয়েদের এই নজরুলের বন্ধু ছিলেন, ওনার নামটা যদি মনে আছে? মোশাররফ হোসেন খানসুর। হ্যাঁ, yes। নজরুলের বন্ধু ছিলেন, গান করতেন ওখানে প্রফেশনালি, গান করতেন। তো এইগুলো ভালো লাগতো আর কি, যে গান, নাটক। তো যাত্রা দেখেছি ছোটবেলায়, ওই রকম কালে ভদ্রে এই পুজোর সময়, ওই তখনও কলকাতা যাতায়াতটা এত কঠিন হয়ে ওঠেনি। আচ্ছা, তো ওই পুজোর সময় ওই বিয়েরা, মানে তখন কি ভিসা এগুলো করতে হতো? ভিসা খুব একটা চালু হয় নাই। আচ্ছা, তো সেই সময়ে কলকাতার থেকে ওই যারা কলকাতায় থাকতেন তারা গ্রামে আসতেন, শিক্ষিত লোকরা এসে ওই থিয়েটার করতো। আচ্ছা, থিয়েটারটা হচ্ছে কি ধরনের, কর্নার্জুন, হয়তো কর্নার্জুন করছে, অথবা মহাভারতের কোনো একটা গল্প নিয়ে করছে, সেটার দিকেও খুব চমৎকৃত হতাম। তারপরে বিস্ময় জাগলো আমার যাত্রা দেখে, আচ্ছা। এবং যে যাত্রাটা আমাকে সম্ভবত আমার এই থিয়েটারে আসার কারণ হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে যে সোহরাব রুস্তম যাত্রা। খুব নাম করা যাত্রা। সোহরাব রুস্তম যাত্রা হচ্ছে, সেটা শুরু হলো রাত 10টা 10:30 শীতের রাত, তখন অনেক রাতে শুরু হতো, এবং শেষ হলো ভোরবেলা। ভোর রাতের দিকে। আচ্ছা, যখন শেষ হচ্ছে, তুমি তো সোহরাব রুস্তমের গল্প জানো, সবাই জানে যে মল্লযুদ্ধ হচ্ছে, মল্লযুদ্ধে হেরে গেল, রুস্তম হেরে গেল ছেলের কাছে, সোহরাবের কাছে। তারপর সেকেন্ড রাউন্ড যখন হচ্ছে, তখন সোহরাব নিচে পড়ে গেল, তখন খঞ্জর বের করে তাকে হত্যা করলো। আমরা কিন্তু বুঝতে পারছি যে এ হচ্ছে হ্যাঁ, জানে, রুস্তমের দর্শক ছেলে। জানে, দর্শক পিতা জানে, পুত্র। পিতা পুত্র জানে না। যখন তাকে হত্যা করার পর তার মাদুলিটা পেল, তখন যে তার অভিনয়, যে আকাশ তুমি বিদীর্ণ হও, মাটি ধরণী তুমি করো, ধ্বংস, মানে একটা পিতার যে আর্তনাদ, তখন ভোর হয়ে এসেছে, মানুষের চোখে অশ্রু, আমরাও অশ্রুসিক্ত সবাই, ঘুম টুম কোথায় কেটে গেছে। তারপরে রুস্তম চলে গেল, গা ঝাড়তে ঝাড়তে, সোহরাবও চলে গেল। তা আমার খুব কৌতূহল হলো যে লোকগুলো এখন দেখি তো কি করে,
তো গ্রিন রুমে যে দেখছি যে ওই এরা বিড়ি খাচ্ছে দুইজন। এতক্ষণ যে রুস্তমকে দেখেছি সে হলো 6 ফিট লম্বা, আচ্ছা আর যে সোরাবকে দেখেছি সেও ওইরকম লম্বা চওড়া, আচ্ছা। কিন্তু ওখানে যে এই যে 5.5 ফিট 5 ফুট 4 ইঞ্চি আচ্ছা। দুইটা লোক সিগারেট বিড়ি খায়, বিড়ি খাচ্ছে। খাচ্ছে। তার মানে অভিনয় মানুষের এই যে হাইট বাড়িয়ে দেয়। এতক্ষণ যাদের মঞ্চে দেখলাম, এখন যখন সেটা ছেঁড়া গেঞ্জি পরে বসে আছে, লুঙ্গি এবং ধুতি পরে, এই লোকগুলি ওখানে এত লম্বা হলো কি করে? পৃথিবীর সব বড় বড় মহাকাব্য এই ঘটনায় দেখেন আপনাকে। ইউলিসিস যখন ফিরে আসলো তার দেশে, কিন্তু সার্সির গর্ভে তার ছেলে ছিল, যে সার্সিকে বলা হচ্ছে যে সে ডাকেনি, সে মানে জাদু করে রেখেছিল। আসল ঘটনা হয়তো অন্য। তার গর্ভে যে সন্তান হয় তার নাম হলো টেলিফোবাস। টেলিফোবাস যখন তার পিতাকে খোঁজার জন্য ইথাকায় আসলো, রাস্তায় দেখা হলো, ঠিক সেম ঘটনা। পিতার সঙ্গে যুদ্ধ হলো, ইউলিসিসের সঙ্গে ইউলিসিসকে হত্যা করলো টেলিফোবাস। এরপরে অনেকগুলো যাত্রা দেখার সুযোগ হয়েছে আমার, এবং যাত্রার অভিনেতারা তখন ছিল খুব জাদ্রেল। হ্যাঁ, তখন তো একটাই প্ল্যাটফর্ম, জাদ্রেল। গ্রামে গঞ্জে। এবং তোমার যেখানে বাড়ি, তোমার আশেপাশে অনেক বড় বড় যাত্রার প্লেয়ার, তাদেরকে বলতো প্লেয়ার। একটা প্লেয়ার ও একটা দল আনতে গেলে অনেক টাকা লাগে। হ্যাঁ, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত অঞ্চল এক একটা। এবং একজন অভিনেতা ছিল এই 80 সালে, ছেলেটা খুব অকস্মাৎ মারা গেল, স্বপন কুমার। খুব নাম করো অভিনেতা। মা মাটি মানুষে অভিনয় করতো সে। তো এবং ওর সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠলো তার জীবনের শেষের দিকে এসে। আমি ওকে চিঠি লিখতাম, আমাকে চিঠির উত্তর দিত, এবং ওকে ঢাকা এলে আমার বাসায় নিয়ে ওকে মানে খাওয়া দাওয়া করে ওকে ওর কাছ থেকে অভিজ্ঞতা শুনতাম যে তুমি কিভাবে এই এত কাজ একসাথে করো, তোমার হাতের কাজ করছো, চোখের কাজ করছো। তো আমার কাছে ওই যে একটা মাথার মধ্যে রয়ে গেছে, এটা দেখেছি আজ থেকে মনে করো 65 বছর আগে। এখনো স্মৃতিতে এখন সেটা। আমার স্মৃতিতে ওই সোহরাব রুস্তম, অথবা আরো যেগুলো কবরের কান্না, অথবা সোনাই দিঘি, হ্যাঁ, বঙ্গে বর্গী, এইসব যাত্রাগুলো এখনো তার খুব শিক্ষণীয় ভাই, খুব হ্যাঁ। চমৎকার ছিল এসব। হ্যাঁ, এবং আমাদের এবং আমাদের সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে বাংলাদেশ হওয়ার পরে যে যাত্রা পালাগুলো। এবং এই যাত্রা পালাগুলো কিন্তু 70 সাল 71 সালে মুক্তিযুদ্ধের সময় গ্রামে গ্রামে তারা অভিনয় করেছে। হ্যাঁ। বর্ডারিং এরিয়াতে আমি অভিনয় নিজে করেছে। দেখেছি তো। হ্যাঁ, বর্ডারিং এরিয়াতে সব জায়গায় তারা অভিনয় করেছে, পালিয়ে যেত। অভিনয় করে যখন নাকি পাকিস্তান আর্মি আসছে তখন পালিয়ে যেত। তারপরেও 70-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এটা একটা ভালো ছিল। এরপরে এই যে সামরিক শাসন এলো, তারা যখন এই যে এক্সিবিশন শুরু করলো, এবং জুয়ার সাথে যাত্রার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। নগ্ন নৃত্য, জুয়া, হ্যাঁ, তারপরে এগুলি সব সর্বনাশ হয়ে গেল। আমরা তো কখনো দেখিনি যে ছোটবেলায় যাত্রার সঙ্গে আবার একটা নাচ দিয়ে দিত, এরকম তো ছিল না না, কখনো। বই, যাত্রাকে বলতে বই, একটা বই দেখে আসলাম। সবই বই, সিনেমা বই। আমরা মাইকেলের একটা দেখলাম, অমলেন্দু বিশ্ব, যেটা অমলেন্দু বিশ্বাস, কি অসাধারণ। সেসব আসলে আমাদের হৃদয় বৃত্তিটা শেষ করে দিয়েছে এই কর্পোরেট সংস্কৃতি এসে, যেটার বিরুদ্ধে সারা জীবন আপনি আন্দোলন করেছেন। তো আপনার কি মনে হয়েছে যে আমাদের যে নাটক, যে প্রগতিশীল যে নাটক, সেই নাটক করতে গিয়ে আপনারা প্রচলিত যে সমাজ ব্যবস্থা, সেখানে কোনো বাধার সম্মুখীন হতেন? হ্যাঁ, বাধার সম্মুখীন তো অবশ্যই হয়েছে, বাধার সম্মুখীন অবশ্যই হয়েছে। এবং অনেক ভদ্রলোকের কাছ থেকে বাধার সম্মুখীন হয়েছি। যেমন ধরুন, আমি যখন ইবলিশ নাটক করি, ইবলিশ নাটকটা ছিল একটা গ্রামীণ স্ট্রাকচারে, একটা প্রাচীন স্ট্রাকচারে, একজন সামন্ত, একজন মেম্বার ইউনিয়ন পরিষদের, এবং একজন হুজুর মৌলভী। তো এটা যখন যাত্রাটা করি, তখন এই সংগ্রাম পত্রিকা এটার বিরুদ্ধে অনেক লেখালেখি শুরু হলো। অনেক জায়গায় ওরা আক্রমণ করার চেষ্টা করেছে, পারেনি। কারণ নাটকের একটা শক্তি আছে, যে শক্তিটা হচ্ছে যে এই প্রথম দ্বিতীয় তৃতীয় দৃশ্য হওয়ার পরে দর্শক এত ক্যাপটিভ হয়ে যায় যে তখন যদি কেউ হইচই করে, গোলমাল করার চেষ্টা করে, সেটা করতে পারে না। দর্শকরা ওদেরকে আক্রমণ করে, ওটা দর্শকরাও উল্টা আক্রমণ করে। এইরকম ঘটনাও ঘটেছে আমাদের। এবং প্রগতিশীল নাটকের মধ্যে দিয়ে তো ওই যে আবার
স্বপ্নযাত্রার কথা এসে যায়। সেটা হচ্ছে যে আমরা তো নাটক যখন শুরু করি আমরা স্বপ্ন দেখেছিলাম যে যেমন তুমি কবি, যে কবিরা বলতো যে কবিতাই পারে একমাত্র তৃতীয় মহাযুদ্ধ ঠেকাতে। ঠেকাতে। আমরা টাঙ্গাইলে, আমাদের টাঙ্গাইলে তো অনেক কবি আছেন আর ছিলেন। সত্যি রফিক টাঙ্গাইলে আজাদ, অনেক কবি, বুলবুল খান, মাহবুব বুলবুল খান, মাহবুব মাহবুব সাদিক, থেকে শুরু করে মাহবুব তারপরে সাদিক, সাজ্জাদ কাদির, রফিক আজাদ, হ্যাঁ, তারপর মাহমুদ কামাল এখনো আছে। এখন আছে এবং এমনিতে তাছাড়া অনেক কবি টাঙ্গাইলে, এবং মাহবুব হাসান, মাহবুব হাসান, মাহবুব সাদিক, তো তারপর জাহাঙ্গীর ফিরোজ, শেষ নাই। জাহাঙ্গীর ফিরোজ। মানে এটা কবিতার মনে হয় কবিতার দেশ। এবং শুরু হয়েছে আশরাফ সিদ্দিকী থেকে। হ্যাঁ, আশরাফ সিদ্দিকী, তারপর আরেকজন হচ্ছে আরে তিনিও বিখ্যাত কবি ছিলেন। তো এরা তো ওরা ওই আনন্দময়ী কেবিন বলে একটা জায়গা আছে টাঙ্গাইলে, ওখানে লিখে রাখতো বিরাট করে কবিতাই পারে দ্বিতীয় মহাযুদ্ধ ঠেকাতে। ঠেকাতে। আমরা বিশ্বাস করতাম যে নাটকই নাটকই একমাত্র সমাজ পরিবর্তন করতে পারবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু নাটক করে যে চালের দাম কমানো যায় না, হ্যাঁ। নাটক করে যে পেঁয়াজের দাম কমানো যায় না, এটা তো আর তখন বুঝি নাই যে এটার জন্য একটা সরাসরি রাজনীতি একটা প্রয়োজন। রাজনৈতিক একটা ইয়ে লাগে, বড় মিছিল ধরনের। মিটিং। কিন্তু আজকেও আমি একটা লেখা লিখছিলাম যে কবিতা যেমন বিপ্লব আহ্বান করে সবসময়, কবিতা সংগ্রামকে আহ্বান করে, আমাদের নাটকে যেটা হয় যে আমাদের মধ্যে একটা ইউটোপিয়া থাকে এবং সেটা আমরা নাটকে প্রকাশ করার চেষ্টা করি স্বপ্নটাকে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সাথে সাথেই আমাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। যখন স্বপ্ন ভঙ্গ হয় তখন আবার আমরা নতুন করে নতুন আরেক আবার স্বপ্নের আরেকটা দিকে স্বপ্ন দেখি, আবার হয়তো আরেকটা নাটক তৈরি হলো। তো এইভাবে এই আমাদের আমাদের স্বপ্ন ভঙ্গ হয়, এবং মানে বিশেষ করে রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নাটকের একটা দীর্ঘ যাত্রা আছে, যে যখন স্বৈরাচার সেটা কি বিরোধী আন্দোলন- প্রগতিশীল রাজনৈতিক শক্তির সঙ্গে আপনাদের যে ঐক্য, সেই ঐক্য কি কখনো কখনো ফাটল ধরে? হ্যাঁ, অবশ্যই ধরে। যদি মনে করেন রাজনীতিবিদরা ভুল করছে, আপনারা নিশ্চয়ই সেখানে আমরা চেষ্টা করি সেটাকে মনে করিয়ে দেওয়া। যেমন ধরো এই যে দেশে যে আজকে খুব মানে খুব ভালোভাবেই যে ঘাতক দালালদের যে বিচার হলো, এটা রাজনৈতিক দল কতটা চেয়েছে না চেয়েছে এটা আমরা জানি না, কিন্তু আমরা বিষয়টাকে এমনভাবে ধরে রেখেছি এবং এমন নাটক করেছি যে একটা ওদের বিচার হচ্ছে, এরকম একটা নাটকই করে ফেললাম। তখন কিন্তু রাজনৈতিক দলের একটু টনক নলেজ, এরা তো আমাদের আগে আছে। হ্যাঁ, এরা তো আমাদের আগে আছে। এবং এরশাদ ক্ষমতা আসার পর যখন প্রবলভাবে দেশে শুরু হলো, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো, তখন তো আমরা সবচেয়ে বেশি মাঠে। এরশাদের পতনিত হলো জাতীয় কবিতা পরিষদ আর আপনাদের নাটক। হ্যাঁ, জাতীয় কবিতা পরিষদ তৈরি হলো, জাতীয় কবিতা যেটা আমরা পরিষদের করলাম। সে কি ভূমিকা, এবং কামরুল ভাই তো মারাই গেলেন মঞ্চে মঞ্চে বসে, বসে যে বিশ্ব বেহায়ের ছবি আঁকতে আঁকতে মারা গেলেন। তো এই যে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের স্বপ্নভঙ্গ হয়, আবার নতুন করে স্বপ্ন দেখি, আবার স্বপ্নভঙ্গ হয় এইটা। কিন্তু একটু আগে যে কথাটা তুমি বললা, সেই কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকের দিনে আমি প্রতি মুহূর্তে ফিল করি যে একদিকে প্রযুক্তি, সেলফোন, ফেসবুক, ইন্টারনেট প্রযুক্তি, আরেকদিকে হচ্ছে গিয়ে যে এই মানে কর্পোরেট কালচার, এই সব কিছু মিলিয়ে আমি সেই গ্রামটাকে ফিরে পাবো না। যতই আমি কান্নাকাটি করি যে ধরো ম্যাট্রিক পরীক্ষা পাস করার পর যখন ঢাকায় এসে লেখাপড়া আপনারা যে করছি, ঢাকা আসতেন কি শিখে, তখন তো আসা তো সহজ ছিল না। বাস বাস ট্রেন, ছিল, ট্রেনে করে আসতেন। ওই টাঙ্গাইল থেকে আমরা বাসে যেতাম, দুটো বাস তখন চলতো, ময়মনসিং থেকে ভোর 7টার বাসে যেতাম, 4 ঘন্টা লাগতো, এবং 11টার সময় একটা লোকাল ট্রেনে করে রওনা দিতাম, এটা সন্ধ্যার সময় এসে ঢাকায় পৌঁছাতো। আরে এখন কিরকম লাগে সময়? এখন তো যানজট না থাকলে তাড়াতাড়ি যান। যানজট না থাকলে 2-2.5 ঘন্টা, খুবই সহজ হয়ে গেছে। তো যেটা বলছি যে ওই গ্রাম ফিরে পাবো না। গ্রাম থেকে যখন শহরে এসে লেখাপড়া করেছি, বালিশ ভিজিয়ে ফেলেছি সেই বন্ধুদের কাছে, কিন্তু আমি তো আবার স্কুলে যেতে পারবো না, সেটা দরকারও নাই।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক দেশেই কিন্তু এই সংস্কৃতিটাকে রক্ষা করে, আমরা সেটা রক্ষা হেরিটেজটা রক্ষা করে। হেরিটেজ রক্ষা করলে যেমন ধরো যে অভিনয়, এই যে যাত্রা পালায় যারা অভিনয় করতেন তাদের স্পিচ এত ভালো ছিল, উচ্চারণ থ্রো করতে হতো অনেক দূর। অনেক দূরে, মাইক ছিল না, না, এবং থ্রু করা ছাড়াও তাদের যে ছন্দ জ্ঞান, একটা তো ছিল যে ছন্দে লেখা স্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে যে একটা মানে আমরা যদি নবাব সিরাজউদ্দৌলার তো একটা একেবারেই গদ্যে লেখা, হ্যাঁ, চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ দুর্যোগের কালিমা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, এই যে স্ক্যান করছে, চমৎকার করে মানে ছন্দটা ঠিক রাখছে। হ্যাঁ, ছন্দ ঠিক রেখে স্ক্যান করছে, এগুলো আমাদের সাংঘাতিকভাবে শেখার বিষয় ছিল। হ্যাঁ, কন্টেন্ট মডুলেশনটা, এই থ্রোয়িংটা। যে অমলেন্দু বিশ্বাসের কথা বললে, অমলেন্দু বিশ্বাস যখন বলতো যে ওই যে ইয়েকে বলছে, বিদ্যাসাগরকে বলছে বিদ্যার সাগর তুমি, তো ওইখানে গিয়ে বলছে না যে তুমি শুধু বিদ্যার সাগর নও, তুমি করুণার সাগরও বটে। তো সেইখানে তার কণ্ঠে এবং তার যে ছন্দজ্ঞান, এই দুটো মিলিয়ে এমন একটা মানে ইলুসিভ একটা জগৎ তৈরি করতো, একটা ইলুসিভ মোহ। এখন আমার সন্তান তো এটা দেখেনি। আমাদের অভিনয়ের যে পরবর্তী জেনারেশন, এখন তো আমাদের অভিনয়ের পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন চলে এসছে, ওরা তো যাত্রা দেখে নাই, ওরা একটা ভালো মানে এই যে যাত্রার অভিনয়ের বিষয়টা দেখে নাই। এখন ধরো যে এই যে শেক্সপিরিয়ান যে থিয়েটার, এখন শেক্সপিরিয়ান থিয়েটার আমি ইংল্যান্ডে দেখেছি যে সব রকমই রাখছে ওরা, একটা একেবারে শেক্সপিয়ার থিয়েটারকে মডার্ন আধুনিক করে করছে, আরেকটা হচ্ছে একেবারেই শেক্সপিয়ার আমলে যেভাবে হতো, এলিজাবেথিয়ান পিরিয়ডে যে অভিনয়টা যেমন হতো সেটাও রেখে দিয়েছে। কি অসাধারণ। এখন একটা ছেলের ওই চয়েসটা আছে। জাপানে মনে করো কাবুকিকে সরকার পেট্রোনাইজ করে, কাবুকির সেই যারা ডিরেক্টর গুরু তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে প্রচুর অর্থ দিয়ে, আমি দু একজন কাবুকির গুরুর সাথে দেখা করেছি, কাবুকি, বুনরাকু, এই যে থিয়েটারের ফর্মগুলো আছে, এই ফর্মগুলো রেখে দিয়েছে, যে কারণে কুরুসোয়া যখন ফিল্ম করে তখন ফিল্মের অ্যাক্টররা দেখা যাচ্ছে ওই কাবুকির স্টাইলে অভিনয় করছে কেউ কেউ। হেরিটেজটা রয়ে গেছে। হ্যাঁ, এটা হেরিটেজ, তোমার অভিনয়ের যে হেরিটেজ, তোমার 200, 250, 1000 বছরের যে বাঙালি সংস্কৃতি, এবং তার সাথে ওয়েস্টার্ন থিয়েটার এসে যুক্ত হলো 200 বছর আগে, 200 বছর আগে। কিন্তু আমরা যদি ওইগুলোকে রক্ষা করতে পারতাম, এবং আজকের জেনারেশনের সামনে যারা ইন্টারেস্টেড তাদের সামনে যদি তুলে ধরতে পারতাম, এই যে ইসলামউদ্দিন বয়াতি এবং কুদ্দুস বয়াতি, দ্য লাস্ট জেনারেশন, এরপরে কি হবে? আমি কলকাতায় পিটার ব্রুকের একটা ওয়ার্কশপে গেছিলাম। পিটার ব্রুক একটা মেদিনীপুর থেকে, উনি 9 বছর ছিলেন ওই মহাভারত করার জন্য। মেদিনীপুর থেকে একটা ছেলেকে নিয়ে আসছিল, ছেলেটা বীণ বাজায় এবং মহাভারতের ওই যে চক্রব্যূহ পর্বটা শুধু বীণ বাজিয়ে এসে বুঝিয়ে দিল, বীণ অ্যান্ড বডি মুভমেন্ট বুঝিয়ে দিল, টোটাল চক্রব্যূহ যে সে আস্তে আস্তে চারদিক থেকে তাকে ঘিরে ফেলছে, কিভাবে তার মগজের মধ্যে জিনিসটা নিয়ে, এবং এই বংশ পরম্পরায় ওর বাবা ওই কাজ করতো, দাদা ওই কাজ করতো, এই যে পরম্পরাগুলো আমাদের এখানে ডিস্ট্রয় করে দেওয়া হলো। আপনার তো অনেক নাটক আছে, মঞ্চ নাটক, সেগুলো খুবই বিখ্যাত। তো সব মঞ্চ নাটকের মধ্যে একটা দর্শন থাকে, জীবন দর্শন। আপনি চেষ্টা করেছেন প্রচলিত সমাজ ব্যবস্থায় অন্যায়, অসঙ্গতি, মানুষের কষ্ট, অবিচারের বিরুদ্ধে কথা বলতে। এটা আপনি এই যে অবিচারের বিরুদ্ধে দাঁড়াবার যে শক্তি, যে প্রেরণা, সেটা আপনি কোথা থেকে পেলেন? সেটা আমার ছোটবেলার থেকেই আমি চেষ্টা করতাম। একজন স্কুলে পড়তাম, এমনকি আমার পরিবারেও যদি দেখেছি যে কারোর প্রতি অবিচার হচ্ছে, ছোটখাটো অবিচার, তো তখনই আমি চেষ্টা করতাম যে সেটার বিরুদ্ধে দাঁড়াবার।
এবং আমার যে জন্ম, সেই জন্মের 4 বছর পরেই কিন্তু এই দেশে ভাষা আন্দোলন হলো। তারপর আমার সবচেয়ে মানে কষ্টের সময়টা আমার স্কুল জীবনে, যে নীলমণি আজকে স্কুলে আসে নাই, তো অসুখ হয়েছে, বন্ধু, এত অকৃত্রিম বন্ধু, সেকেন্ড ডেতে না এলো না, বাড়িতে গেলাম, ওর মা বললো যে কুচবিহার চলে গেছে। এরকম অনেক বন্ধুকে হারিয়েছি। কেন দেশ ত্যাগ করতে হয়? তখন মনে এই প্রশ্নগুলো জাগলো। আমার 10 বছর বয়স, তখন সামরিক শাসন জারি হলো, আইয়ুব খান, এবং এইটা একটা অদ্ভুত ব্যাপার। এর মাঝখানে অনেক ঘটনা ঘটলো, মৌলানা ভাসানী, তারপর যুক্তফ্রন্ট সরকার, এইটা সেটা নানান কিছু হলো, স্পিকারকে মেরে ফেললো মাইক দিয়ে। তো এই যে অনাচার, এবং তারপরে আস্তে আস্তে আমরা 60-এর দশকে তো তখন ম্যাট্রিক ট্যাট্রিক পাস করে ফেলছি, ঢাকায় চলে এসেছি, সমস্ত আন্দোলনগুলো চোখের সামনে হচ্ছে। এবং তারপরে নাটকে এইটার যে প্রয়োগটা, এই প্রয়োগটা কিন্তু আমার অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, সেটা মুক্তিযুদ্ধের সময় থেকে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় তখন আমার মনে হলো যে একটা সশস্ত্র সংগ্রাম হচ্ছে, অস্ত্র ধরছে কেউ, কিন্তু আমার শক্তিটা কোথায়? আমার শক্তি নাটক, এবং নাটকের মাধ্যমে আমি এই বিষয়টার বিরুদ্ধে এবং যুদ্ধের পক্ষে দাঁড়াবো। সেই কারণে আমি কিন্তু রণাঙ্গন থেকে, আমি তো কাদের সিদ্দিকীর সঙ্গে যুদ্ধে তো রণাঙ্গনে ছিলাম, রণাঙ্গন থেকে কিন্তু আমি চলে গেলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দুটো লাভ হলো, একটা হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি কাজ করতে পারলাম, নাটক লিখতাম, প্রযোজনা করতাম। আরেকটা সুবিধা হলো যে কলকাতার এই প্রতিবাদী নাটকগুলো দেখার আমার সুযোগ হলো। এবং কলকাতা তখন অগ্নিখরা। তুমি তো যশোরের লোক হিসেবে আরো ভালো করে জানো, আমাদের এখানেও তার ঢেউ এসেছিল, নকশালবাড়ি মুভমেন্ট। হ্যাঁ, সেটা একদিকে মুক্তিযুদ্ধ হচ্ছে, আরেকদিকে নকশালবাড়ি নকশালবাড়ি আন্দোলন। এবং 60-এর দশক এবং 70-এর দশক, আমি বলি যে কলকাতার নাটকের স্বর্ণযুগ। সৌমিত্র বেঁচে আছেন, উৎপল দত্তের তখন একেবারে এই টিনের তলোয়ার, এটা আজকে গত 12ই আগস্ট, পরশুদিন 50 বছর পূর্তি হলো। আমি আজকে একটা লেখা লিখেছি যে উৎপল দত্তের টিনের তলোয়ারের 50 বছর, আর আমাদের বাংলাদেশের নাট্য চর্চার সমাগত 50 বছর। তো ওই সময়ে ওই যে নাটকগুলো, এই টিনের তলোয়ার, ওয়াইদি পাউস, পাগলা ঘোড়া, তারপর মানে অসাধারণ নাটক হচ্ছে তখন কলকাতার মঞ্চে, এটা দেখার সুযোগ হলো। এবং তাদের সাথে মিশবার সুযোগ হতো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, তারপরে করছেন তখন অরুণ মুখার্জির ওই যে ট্রু স্টোরি অফ আকিউ লুসুনের জগন্নাথ নাটক করছে। এই নাটকগুলো দেখার পর মনে হলো যে নাটক তো একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র, এবং এই অস্ত্রটাকে আমরা বাংলাদেশে এসে এটাকে ব্যবহার করব। বাংলাদেশে এলাম ডিসেম্বরে, জানুয়ারি মাসটা মাঝখানে গেল, ফেব্রুয়ারিতে আমরা মনীষ চৌধুরীর কবর নাটক দিয়ে আমাদের যাত্রা। আপনার সংগঠনের নামটি আপনি আরণ্যক কেন রাখলেন? আরণ্যক রাখার দুটো কারণ আছে। এই নাটকটার নামটা আব্দুল্লাহ আল মামুন এটাকে প্রপোজ করেছিলেন। আচ্ছা, যে তো উনি কি বুঝে করেছিলেন এটা জানি না, তা আমার কাছে মনে হয়েছে আরণ্যক মানে অরণ্য পর্যন্ত। পরবর্তীকালে আরণ্যকটা আরো জাস্টিফাইড হলো যখন বিভূতিভূষণের আরণ্যক করলেন, তখন মনে হলো জীবনের সঙ্গে যে অরণ্যের সম্পর্ক, জীবনের সাথে যে অরণ্যের সম্পর্ক। এবং রিসেন্টলি আবার পড়েছি আমি, আমার পড়ে এই যে বিভূতিভূষণ যে অসাধারণ কত বড় লেখক, এবং তাকে এই বইটা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, যদি সেটা সঠিকভাবে আমরা অনুবাদ করে উপস্থাপন করতে পারতাম। মানিকোপের পুতুল নাচের কথা অবশ্যই পাওয়ার যোগ্য, এবং এরকম বাংলা ভাষায় এরকম 20 জন লেখক আছে, কবি আছে, লেখক আছে, তারা পেতে পারে। কিন্তু আমাদের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। রবীন্দ্রনাথের পরে 1913 সাল উনি নোবেল পুরস্কার পেলেন, এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। আমি তো এই যে বিভিন্ন জায়গায় গেলাম, দেখা গেলো যে আমাদের হয়তো ডিরেক্টরস কনফারেন্সে গেলাম,
ইন্ডিয়ান হাই কমিশনার এসে হাজির, মানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার এসে হাজির, হ্যাঁ। আমেরিকাতে, জার্মানিতে, বিভিন্ন জায়গায়। আর আমাদের অ্যাম্বাসির কোনো খবর নেই। তারা জানো না যে এবং উল্টা ওদের ওখানে যে দাওয়াতও খেয়েছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের বাড়িতে বা জার্মান অ্যাম্বাসেডার, অমুক অ্যাম্বাসেডার। একটা জাতি কেন বড় হয় বলেন মোহন ভাই? আমরা তো এইদিকে যাই না, আমাদের রাষ্ট্র আমাদের পৃষ্ঠপোষক দেয় না। আপনার জীবনের শ্রেষ্ঠ নাটক কোনটি বলে আপনি মনে করেন? অনেক দূর তো এলেন জীবনের, এটা বলা মুশকিল, এটা সন্তানের মতো। না কোনটা বারবার কোন নাটকটা আপনার করতে ইচ্ছে করে? না, সেটা অনেক নাটকই করতে ইচ্ছা করে। যেরকম কোনো একটা নাটকে নিশ্চয়ই 50 বছর পূর্তি করবেন, হ্যাঁ কিংবা আমরাই করব। হ্যাঁ হ্যাঁ, শিওর। 50 বছর পূর্তি হবে। কোনো কোনো নাটক 300 প্রদর্শনী হয়ে গেছে, কোনো কোনো নাটক 200 প্রদর্শনীর দ্বার প্রান্তে, যেমন রারাং, যেটা ওই যে সাঁওতালদের নিয়ে নিয়ে যেটা করেছি, সেটা চির সাইকেল, এটাও শত শত রজনী পার হয়ে গেছে, আবার করব। তো এখন আপনারা কিছু কিছু চেষ্টা করেছিলেন ঢাকার বাইরে যাওয়ার, হ্যাঁ, তো সেটা এখন কিন্তু একটু থেমে আছে, মানে মুক্ত করোনার নাটক। জন্য নাকি? মুক্ত নাটক না, সেটা আমাদের একটা অভিনব পন্থা, একটা নাটকের চেষ্টা করেছিলাম আমরা। সেটা হচ্ছে যে একটা তো হয় যে আমরা মঞ্চে নাটক করি, পথনাটকটা নাকি? পথনাটক করি, কিন্তু পথনাটক করেও আমাদের মনে হয়েছে যে সামাজিক ক্রিয়ার সাথে যুক্ত করা যাচ্ছে না। আচ্ছা, আমরা তো ওইটা সবসময় চেষ্টা করি নাটককে কিভাবে সামাজিক ক্রিয়ার অংশ করা যায়। অংশ করা যায়। যেমন তোমার গ্যালিলিও বলেছিল না যে বিজ্ঞান টক অফ দি কান্ট্রি হবে, চায়ের দোকানে বসে মানুষ বিজ্ঞানের কথা আলোচনা বলবে, করবে। হ্যাঁ, সুরিখানায় বলবে, বিভিন্ন জায়গায় বিজ্ঞানের কথা আলোচিত হবে। আমাদের মধ্যে ওই যোগটা ছিল যে থিয়েটারটা একেবারে এমন জায়গায় নিয়ে যাওয়া যেটা নাকি মানুষের আলোচনার বিষয় হবে, খেতে খামারে বা সন্ধ্যার পরে বিনোদনের সময় থিয়েটারকে নিয়ে কথা বলবে। সেরকম একটা চিন্তা থেকে আমরা মুক্ত নাটকের কথা ভাবলাম। এটা এক ধরনের নাটকের ফর্ম, নতুন, একদম নতুন ফর্ম। সেটা পরবর্তীকালে পৃথিবীর অন্য জায়গায় চর্চা হয়েছে, আমি অনেক জায়গায় গিয়েওছি এটা চর্চা করার জন্য। সেটা হচ্ছে যে জনগণের মধ্য থেকে একটা গ্রামে গেলাম, গ্রামে গিয়ে একটা কাহিনী সংগ্রহ করলাম, অনেকের সাথে কথাবার্তা বলে, এবং কাহিনী সংগ্রহ করে আমরা তাদের মধ্যেই অনেক, আমি তো অবাক হয়ে গিয়েছি যে গ্রামে একেবারে নিরক্ষর কৃষক, তার যে অভিনয় ভাবনা এবং অভিনয় চিন্তা এবং যেভাবে অভিনয়টা করে, এটা সম্ভব না আমাদের পক্ষে। তাদেরকে দিয়ে অভিনয় করাতাম, অভিনয় করিয়ে ইম্প্রোভাইজ করতে করতে 1 ঘন্টা দাঁড় করিয়ে ফেলতাম একটা নাটক, সব মুখস্থ কিন্তু। তো সেইভাবে প্রায় শত শত গ্রামে আমরা গিয়েছি, এই কাজ করেছি সাকসেসফুলি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এর পৃষ্ঠপোষকতার জন্য কিন্তু একটা পলিটিক্যাল পার্টি দরকার, কিছু অর্থনৈতিক সমর্থন দরকার, অর্থনৈতিক দরকার, এটা দরকার। তারপরে ওদের উপরে তো হামলা আসবে, হয়তো ওরাও তো ওদের নিকট অভিজ্ঞতার থেকে নাটকগুলো করে, ওরা এই ধরনের একটি মহাজনকে দেখেছে, কিংবা এই ধরনের একজন চেয়ারম্যানকে দেখেছে, চেয়ারম্যানরা তো কমন ক্যারেক্টার থাকতো, এমপি। এখন আমরা যখন উড্রপুর আমরা যখন গ্রাম থেকে ওদেরকে নাটকটা তৈরি করে চলে আসলাম, ওরা কয়েকটা শো করলো, তারপর দেখা গেল কারোর বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, কাউকে নানান মামলায় করছে, নানান ধরনের হামলা হচ্ছে। তারপর আবার আমরা গিয়ে হয়তো সেটাকে চালু করার চেষ্টা করলাম, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি বা প্রগতিশীল দল যেভাবে এগিয়ে আসে, আমাদের ক্ষেত্রে সেটা এগিয়ে আসে। বুর্জোয়া রাজনৈতিক দলগুলো সেভাবে আসে না, বরং উল্টো কথা বলার চেষ্টা করে। আমাদের যারা ট্রেনার, এই ট্রেনারদেরকে বিভিন্ন এনজিও উচ্চ বেতন দিয়ে নিয়ে গেল, গিয়ে তারা আবার একটা পপুলার থিয়েটার ফর্ম আমি জানি সেটা তারা করলো, এবং তারা তাদের ওই মানে চিন্তার চেতনা ওর মধ্যে দিয়ে করার চেষ্টা করলো, এবং সেটা করতে করতে এমন হয়ে গেল যে স্যানিটেশনের যে প্রজেক্ট, সেটাও নাটকের মাধ্যমে বলে তারা, এবং সেটা করছে, এখনো করছে। তাতে নাটকের যে শিল্প মূল্য চলে গেল, এবং এটার যে আমাদের করার উদ্দেশ্য সেটাও চলে গেল। তো আমরা বলতে গেলে এটা এক ধরনের রিট্রিটই করেছি আমরা। মধুর ক্যান্টিন তো
তখন তো 60-এর দশকে মধুর ক্যান্টিন হচ্ছে রাজনীতির একটা সবচেয়ে বড় কেন্দ্র। বড় কেন্দ্র। মধুদা আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন। মধুদা, তার ছেলেও আসতো মাঝে মাঝে ইয়েতে, এবং মধুর ক্যান্টিন। তা আমরা যারা এই শিল্প সাহিত্যের সাথে যুক্ত ছিলাম, ওরকম সরাসরি রাজনীতি করতাম না, আমরা আসলে শরীফ মিয়ার ক্যান্টিন বেশি আর পছন্দ এইদিকে করছেন। বসতাম আর কি। আচ্ছা, তো আপনি যে যখন আরণ্যক তৈরি করলেন তখন কি আড্ডা ওখান থেকে আরণ্যকের ওইদিকে সরে গেল? না, তখনও আড্ডা ছিল ওখানে, তখনও আড্ডাটা ছিল ওখানে। আড্ডা ছিল। ওখানে ওখানে ওই জায়গায় ঘুরে ফিরে টিএসসি, তখন টিএসসি হলো 60-তে, টিএসসি কেন্দ্রিক একটা টিএসসি চর্চা। কেন্দ্রিক কিন্তু আবার একটা আড্ডার শিফটিং। আমরা যতদূর জানি যে আপনার আরণ্যক থেকে অনেক মেধাবী অভিনেতারা এসছে, এবং পরবর্তীকালে আমি এটাও লক্ষ্য করি যে এই যে তথাকথিত টেলিভিশনের নাটকগুলা যে দ্রুত নাম করার জন্য, তারকা হওয়ার জন্য, তার অভিনয় মানে কোয়ালিটি কতটা থাকলো না থাকলো এটা বিবেচনা না করে যে ঝাঁপিয়ে পড়লো, তো একটা স্যাড জেনারেশন তৈরি হলো নাটকে। সেটা আপনি কিভাবে দেখেন? খুব, এখন তো খুব হতাশাজনক, এখন তো খুব হতাশাজনক। আমি বিব্রত আছি এটা নিয়ে। আমাদের একটা ফেডারেশন অফ টিভি প্রফেশনালস অর্গানাইজেশন আছে, সেটার আমি চেয়ারম্যান, এবং আমি এই কিছুদিন যাবৎ খুবই নানান ধরনের সংকট ফেস করছি। অভিনেতা, অভিনেত্রীরা, পরিচালক, এই সব কিছু মিলিয়েই এক ধরনের অধপতন হয়েছে। আর একটা বিষয় আমরা দেখি যে এখন মানে অর্থ একমাত্র নিয়ম। একটা আঞ্চলিক ভাষা ব্যবহার করে একটা নাটক করে ফেলছে। মনে হচ্ছে যে ওই আঞ্চলিক ভাষা ছাড়া বাংলাদেশে আর কোনো ভাষা নেই। আবার কেউ পুরনো ঢাকার ভাষা নিয়ে করতেই থাকতেছে, কেউ নোয়াখালীর ভাষা নেই, মানে মানুষ হাসানোর জন্য একটা এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যার সঙ্গে জীবনের কোনো যুক্ততা নেই, যে জীবন আপনারা অন্বেষণ করেছেন, তো এটাকে কাটিয়ে ওঠার জন্য আপনারা খুব কি কঠিন, কিছুটা কাটিয়ে উঠেছে, তবে এটা খুব কঠিন এই কারণে যে এখন চ্যানেলগুলো এই জন্য দায়ী। চ্যানেলগুলো এখন বলে যে কমেডি রোমান্টিক নাটক চাই আমরা, কমেডি রোমান্টিক নাটক। কারণ কর্পোরেট যারা ইয়ে করে, এক স্পন্সর করে, বলগাহীন, তারা টাকা উদ্দেশ্যহীন, দেয়। হ্যাঁ, টাকা এবং উদ্দেশ্যবিহীন একটা সমাজ তৈরি করা, যে উদ্দেশ্যবিহীন, লক্ষ্যহীন, স্বপ্নহীন, লক্ষ্যহীন একটা সমাজ তৈরি করা, এবং সেটা অনেকাংশেই সফল হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি যে মিডিয়া যেভাবে একটি ঘটনাকে নিয়ে মানে এমন ভাবে রিপোর্টিং করছে, তা পাশে আমার একটা অল্প বয়সী মেয়ে, 7-8 বছরের মেয়ে, সে তো জিজ্ঞেস করতে পারে ঘটনাটা দাদা, কি হচ্ছে? এটা কি হলো, এবং আই ক্যানট আনসার, সেটার উত্তর দেওয়ার মানে তাদের উত্তর ধারণা দেওয়া যে যায় আমি না। এইভাবে সংবাদ পরিবেশন করলে তার হয়তো মানে মানুষ এই যে দেখবে। দায়িত্বহীনতা, দায়বদ্ধতা, যে তুমি কবিতা লেখো, তোমার তো অ্যাট দি এন্ড অফ দি ডে একটা দায়বদ্ধতা আছে না? নিজের কাছেও তো আছে। নিজের কাছে আছে না, যে আমি কবিতা লিখবো, সেটারও একটা দায়বদ্ধতা আছে। কিন্তু এই দায়বদ্ধতা আবার এমন পর্যায়ে না যে সে শিল্পই হলো না, দায়বদ্ধতা এত বেশি মনে করতে শুরু করলাম যে এটা শিল্পই হলো না। এমন দলীয় আনুগত্য হ্যাঁ। যে তা হলো রাজনৈতিক কথোপকথন হলো, কিন্তু শিল্পের কোনো কাছাকাছি গেল না। কাছাকাছি গেল না। সেটাও ঠিক নয়, সেটাও ঠিক নয়। এই টেলিভিশনের তো একটা রাক্ষস, প্রতি মুহূর্তে তার খাদ্য দরকার। খাদ্য দরকার। কাজে এই খাদ্য অখাদ্য যা আছে সব সে গ্রহণ করছে এবং হজম করে ফেলছে। এবং আমাকে তো জীবিকার প্রয়োজনে অভিনয় করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে আমার কোনো ফ্যামিলি থাকে না। আমি হয়তো নায়িকার বাবা বা নায়কের বাবা, আমার স্ত্রী নাই, আমার মা বাবা নাই, আমার মা বাবাও নাই, আমার স্ত্রীও নাই, ওই আমার একটি মেয়ে আছে, আর কোনো ছেলে মেয়েও নাই। যে আপনি একজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব, এর বাইরে কি আর কোনো সাকসেস আছে আপনার যেটা আমরা জানি না? আরেকটা সাকসেস হচ্ছে যে মানুষের সঙ্গে আমার যোগাযোগ। যেমন এই দেশের একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষ, এদের সাথে আমার আমি একটি ঘটনা বললে আমার মনে হয় বিষয়টা খুব ভালো, পরিষ্কার একটু হবে। যদি বলেন। পার্বতীপুরে একটা গ্রাম আছে, সেই গ্রামটা একবার সরকার গুচ্ছ গ্রাম ডিক্লেয়ার করলো। ওই গ্রামে সব হচ্ছে আদিবাসী এবং
আদিবাসী সাঁওতাল এরা, এবং সেই সাথে কিছু হিন্দু আছে। তো ওরা করলো কি, এলাকার যে চেয়ারম্যান সে গাছপালা সব কেটে টেটে দিয়ে বট্টর ভেঙে টেঙে করে ফেলল। তখন আমার কিছু বন্ধু আদিবাসী নেতা, খ্রিস্টান, এরা আবার ওখানে কিছু খ্রিস্টান পরিবারও আছে, তারা একদিন সকালবেলা আমাকে বলল যে চলেন যাই পার্বতীপুরের ওই গ্রামে, এরকম ভাবে মানুষজন সব রাস্তা উন্মুক্ত আকাশের নিচে ভিজতেছে, বৃষ্টি, তখন বর্ষাকাল। আমি রাজি হয়ে গেলাম, পরদিন ভোরবেলায় রওনা দিলাম, ওখানে পৌঁছালাম এবং এই একটা অবর্ণনীয় দৃশ্য, ঘরগুলি ভেঙে ফেলছে এবং মানুষ কষ্টে আকাশের তলে আছে, আকাশের নিচে আছে। আমরা যাওয়ার পরেই কান্নাকাটি শুরু হলো। তো ওখানে ওরা যেটা বললো যে কোনো পলিটিক্যাল পার্টির লোক যাতে না আসে, তখন বিএনপির আমল। আমরা ঠিক আছে, তখন আমরা পর্যায়ক্রমিকভাবে ওখানকার উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলাম। তো বলছে না, এটা তো আমাদের প্রজেক্ট, সেই অনুযায়ী আমরা কাজ করছি, এটা এরকমই হবে, এখানে হবে এটা। তাদেরকে তো আমরা স্কুল ঘর করে দেবো, আমরা ঘর করে দিচ্ছি, পানির ব্যবস্থা করে দিচ্ছি, অসুবিধা কি। তারপর জেলা প্রশাসকের কাছে গেলাম। জেলা প্রশাসক অনেকক্ষণ চেষ্টা করার পর জেলা প্রশাসক দেখা করলেন। দেখা করার পর সে বললো যে না, এটা আপনারা কেন আসছেন, এটা আমাদের একটা এজেন্ডা, এটা আমরা করবই। তো তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, একটা পরিবার, আদিবাসী পরিবার, তার একটা জীবন ব্যবস্থা আছে, সে তো বিল্ডিং কে চায় না, সে মাটির ঘরে থাকবে, সে তো অরণ্যের মধ্যে থাকে। হ্যাঁ, সে অরণ্যের মধ্যে, চারিদিকে গাছপালা থাকবে, অসংখ্য ফুল ফুটবে তার বাড়ির সামনে। এখন তাকে ভেঙে দিয়ে আপনি দালান করে দিলেন, একটা স্কুল ঘরের মতো ভাগ ভাগ করে দিলেন, ওই জীবন তো চায় না, কিন্তু সে চায় না। তো বললো যে কিছু করার নাই, এটা একটা উচ্চ পর্যায়ের প্রজেক্ট, আমরা এটা করবই। ঠিক আছে, দেখেন করতে পারেন যদি। তা আমার সাথে সাংবাদিক ছিলেন ঢাকায় এসে, আমরা এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করলাম। এইটার ফাইন্যান্স করছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তারা এটা দেখার পরে তারা সরজমিনে দেখতে গেল, দেখতে যেয়ে ওখানে দিনাজপুর গিয়ে তারা প্রজেক্টটা বাতিল করে দিল। বাতিল করার পর তখন আমরা অনুরোধ করলাম যে এই যে ড্যামেজ হয়েছে, এই টাকাটার তো ব্যবস্থা করতে হবে, সেটাও তারা করলো। বাহ, অসাধারণ। আচ্ছা, এটা হলো একটা একটা চ্যাপ্টার। এর প্রায় 7-8 বছর আগে আমি কোনো একটা কারণে পার্বতীপুর গিয়েছি, হঠাৎ মনে পড়লো ওই গ্রামটাতে দেখে আসছি। তো কি অবস্থায় আছে ওই গ্রামে গেলাম, মানে কি বলবো, সেই গাছগুলো বড় হয়ে গেছে, যে গাছগুলো কেটেছিল, ঘরগুলো আবার নতুন করে তারা যে করেছিল, সেই ঘরের পাশে লতা পাতা গজিয়ে ঘরগুলো গড়ে উঠেছে, মানুষের মুখে হাসি, এবং আমাকে পাওয়ার পর যে কান্না, আনন্দের যে কান্না, যে আপনি এসেছিলেন 8 বছর আগে, যার জন্য আমরা আবার আমাদের জীবনটা ফিরে পেয়েছি। এই যে আপনার কাজ, মনে করি এটা বিরাট সাকসেস আপনার জীবনে। এই যে তারা যে আনন্দের অশ্রু আপনার জন্য তারা বইয়ে দিল, এটা এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু নেই। আপনি যে স্বপ্ন লালন করেন বুকের মধ্যে, সেই স্বপ্ন কি একটাই স্বপ্ন, না একটা স্বপ্নের ধারাবাহিক রূপ আপনি দেখেন, একটার পর একটা আসে, এরকম হয়? হ্যাঁ, এটা তো বটেই, ধারাবাহিক রূপ তো আছেই, এবং জীবনে ব্যর্থতা আছে, এবং ব্যর্থতার পরে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করি। এটাই তো মানুষের তো এটাই থাকা উচিত, অধিকাংশ মানুষের মধ্যে সেটা আছে। আর আমরা যারা সৃজনশীল কাজ করার চেষ্টা করি, তাদের তো প্রতিদিনের সংগ্রাম। তুমি নিজেই বলো, সকালবেলায় উঠে যদি কবিতার একটা লাইন না আসে, কি করি আমরা? কাগজ কলম নিয়ে বসলাম, দেখা গেল যে একটা সংলাপ এলো না, অথবা এলো, দুটোই হতে পারে। এলে জীবন উদ্ভাসিত হয়ে যায়, চারিদিকে আলো বেড়ে যায় হঠাৎ করে, আর যখন পারি না তখন আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। জীবনের শেষ শ্রেষ্ঠ নাটকটি কি লিখতে পেরেছেন? না, এখনো পারিনি। শ্রেষ্ঠ অভিনয়টাও করতে পারিনি, শ্রেষ্ঠ নির্দেশনাও দিতে পারিনি। কিন্তু এখন যেটা খুব দুঃখের বিষয়, তোমাকে তো বলতেই পারি, সেটা হচ্ছে এখন তো সব কাজ রুদ্ধ।
আমার বন্ধু নির্মল সেদিন একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী কবি, আমি সব পেয়েছি, পুরস্কার, বিদেশে যাত্রা, অমুক তমুক। তা আমি ওটা ওকে উত্তর দেব যে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী নাট্যকার, না আপনিও তো- কারণ আমি কাজ করতে পারছি না। না, আপনিও পেয়েছেন অনেক, হ্যাঁ, আমি মানুষ পেয়েছি। আপনাকে দিয়েছে। হ্যাঁ, মানুষ দিয়েছে আমি, কিন্তু ব্যাপার হলো যে আমি ওই মানে দুঃখী এই কারণে যে ও তো কবি, তার একটা সুবিধা আছে তোমরা কবিদের, যে একান্ত নিজস্ব ব্যক্তিগত একাকী তুমি কাজ করতে পারো। অনেক বড় বড় কাব্য যেটা নাকি তোমাদের মানুষকে একেবারে উদ্ভাসিত করে দিয়েছে, সেটাও তুমি একাকী করতে পারো। আমি তো একা পারবো না। একক শিল্প। হ্যাঁ, আমার দুইটা লোক লাগবে। সেটা কিরকম, পিটার ব্রুক তার অভিজ্ঞতায় বলেছেন যে সে দ্বিতীয় মহাযুদ্ধের পরে সে তোমার ইয়েতে, ওটা কি বলে, এই জার্মানিতে এই ঘুরে বেড়াচ্ছে, বার্লিনে সমস্ত থিয়েটার হলগুলো পুড়ে গেছে, চারিদিকে ধ্বংস। তো উনি ভাবছে যে আমাদের থিয়েটার বোধহয় আর দাঁড়াবে না। আর আর করতে পারবো না আমরা। এই করতে করতে একটা থিয়েটার হলের ভেতরে গেছে, ভেতরে যেয়ে দেখে যে মঞ্চের উপর একটা লোক অভিনয় করে যাচ্ছে, আরেকটা লোক ওই চেয়ারে বসে দেখছে। তন্ময় হয়ে দেখছে। তখন তার ধারণা হলো যে পৃথিবীতে যতদিন পর্যন্ত দুটি লোক থাকবে ততদিন পর্যন্ত থিয়েটার থাকবে। নিশ্চয়ই আমরা প্রিয় দর্শক, আমাদের মামুনুর রশিদ তিনি নিজেকে পাবেন, তার আরেকজন সঙ্গী পাবেন যিনি তার নাটকটি দেখবেন, এবং পৃথিবীর বিলয় পর্যন্ত নাটকের এই ধারা অব্যাহত থাকবে, তার জীবন পর্যন্ত থাকবে। এবং আমরা তার তৈরি করা যে পথ, সেই পথে যেন আমাদের দেশের নাট্যকাররা হাঁটেন, সেটি কিন্তু আমাদের প্রত্যাশা। এই স্বপ্নযাত্রায়, তার যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রায় পরবর্তী প্রজন্ম এসে সামিল হবে, সেটা নিশ্চয়ই তিনি আশা করেন। নিশ্চয়ই। আমি এই সুযোগে আমি কেন নাটক লিখি, আমার একটা নাটকের অভিনয় করি আমি এবং লিখেওছি নাটকটা, আমি তার একটি সংলাপ আমি অভিনয় করে দেখাই এবং সেটা দিয়েই অনুষ্ঠানের তার আগে একটু যদি গানের ডালের যে অনুষ্ঠানটি আজকে আপনি এলেন, আপনার কেমন লাগলো এই স্বপ্নযাত্রা? হ্যাঁ, এটা তো ভালো লাগলো, তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। তো আমি, আমার একটি নাটক আছে চের সাইকেল, হ্যাঁ হ্যাঁ, খুব নাম করা নাটক। চে গুয়েভারাকে নিয়ে লেখা। তো চে গুয়েভারা যখন ফিরছে, এবং আপনারা হয়তো জানেন সবাই যে চে গুয়েভারার হাঁপানি ছিল, শ্বাসকষ্ট হতো। তিনি যখন ফিরছেন, তার সাথে তার বান্ধবী এবং কমরেড আলাইদা আছে। তো তখন উনি যখন ফিরছেন এখানে যুদ্ধে বিজয়ী হয়ে, ইয়েতে হাভানাতে ফিরছে, তখন তার শ্বাসকষ্ট উঠেছে ভীষণ। তো বলছে আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে ধরো। তখন বলছে আলাইদা, চি তোমার এত কষ্ট, তবু তোমার ক্লান্তি নেই? তখন চে বলছে, ক্লান্তি? ক্লান্তি কোথা থেকে আসবে জানো? আমি যখন ডাক্তারি পড়তাম তখন একটা জীর্ণ শীর্ণ শিশুকে দেখেছিলাম। শিশুটির পাশে তার মা বসা ছিল, মায়ের বুকে দুধ ছিল না। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি শিশুটির কোনো রোগ ছিল না, রোগ একটাই, ক্ষুধা। যে রাতে শিশুটি মারা যায়, সেই রাতে বুয়েন্স আয়ার্সের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কার্লোসের কুকুরের বিয়ে হয়েছিল। সেই কুকুরের বিয়েতে এত খাবার উচ্ছিষ্ট হয়েছিল যে তাই দিয়ে কয়েক হাজার শিশু পেট ভরে খেতে পারত। পৃথিবীতে এত অসাম্য, পৃথিবীতে এত অমানবিক, তাই তো ক্লান্তি নেই, কারণ জীবন তো একটাই। দেখো অসাধারণ এই যে জীবনের যাত্রা, যে স্বপ্ন চে গুয়েভারা দেখেছিলেন, যে স্বপ্ন আপনার আদর্শের নেতারা দেখেছিলেন, সেই স্বপ্ন আপনিও দেখেন, মানুষের মুক্তি। অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের গানের ডাল ইউটিউব চ্যানেলের ড্রিম জার্নিতে আমাদের আজকের অতিথি মামুনুর রশিদকে আমরা আবার অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। ধন্যবাদ আপনাদের অগণিত শ্রোতার কাছে, অগণিত দর্শকের কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য।
কানের ডালিকে ধন্যবাদ।